দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ২৮। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। পায়ে কাদা কেন? প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় ধীরে, কিন্তু তাতে চাপা রাগের ঝাঁজ তার ভাইয়ের। ফারদিনা চোখ নামিয়ে ফেলল নিচের দিকে। জবাব নেই। রায়ান আবার বলল, কোথায় গিয়েছিলি? নিঃশ্বাস ভারী হয়ে উঠল ফারদিনার। বুক ওঠানামা করলো, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ আটকে গেল গলার কাছে এসেই। তার নীরবতা আরও ঘন হয়ে পড়ে। ফারদিনা কিছুই বলতে পারল না। খানিকক্ষণের ভয়ে চোখ থেকে জল বেরিয়ে এলো তার। সুফিয়ানকে হারানোর ভয়। আরিফ বলল, তুই ভয় পাচ্ছিস কেন? যেন তোর সামনে বাঘ পড়েছে। সায়েম ফারদিনার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন? আমাদের বল, কেউ কিছু বলেছে? বাইরে গিয়েছিলি কেন? তখন কি কেউ কাদার মধ্যে ফেলে দিয়েছে তোকে? সায়েম একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফারদিনার ভয় আরো বাড়িয়ে দিল। ফারদিনা আর কান্না ধরে রাখতে পারল না। এবার শব্দ করে কেঁদে উঠল। রায়ান তাৎক্ষণিক ফারদিনাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। আরিফ ও সায়েম চোখাচোখি করল। তারা কিছুই বুঝতে পারল না। সায়েম দ্বিতীয়বার নতুন করে প্রশ্ন ছুড়তে চাইল ফারদিনার দিকে। রায়ান আঙুলের ইশারায় চুপ করে থাকতে বলল। ফারদিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রায়ান বলল, ভয় পেয়েছিস? বুঝতে পেরেছি, চল ঘরে চল। তারা ফারদিনার ঘরে চলে যায়। তাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। এরপর দাসীদের ডাকে সায়েম। ওরা একটা রূপার পাত্রে জল নিয়ে আসে। রায়ান ইশারায় ফারদিনার পা ধুয়ে দিতে বলে। দাসীরা পা ধুতে শুরু করলো। তাৎক্ষণিক জেবুন নেছা উপস্থিত হয় ফারদিনার ঘরে। ফারদিনা অশ্রুসিক্ত চোখে একবার রায়ানের দিকে দেখল। চোখ দুটো তীব্র লাল। মনে হচ্ছে শামসুলের শরীরের সমস্ত রক্ত তার চোখে। রায়ান তার নীল রেশমের শার্ট এবং সাদা পায়জামাকে অনায়াসে সামলে আছে। গলার কাছে হালকা একটা লকেট ঝুলছে, কিন্তু তার কাঁধে কোনো কম্পন নেই। চোখের তীক্ষ্ণ দৃষ্টি চারিপাশ পরীক্ষা করছে, যেন প্রতিটি ছায়া তার শত্রু। চোখ ফিরিয়ে আরিফকে দেখল। আরিফ বাদামি চোগা আর সাদা পায়জামা পরেছে। ঘরের মধ্যে পায়চারি করছে। তার হাঁটার ধরন ছিল এমন যেন শীত তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। চুলের ছটা বাতাসে নড়ছে, কিন্তু তার অভিব্যক্তি অবিকল শান্ত। হাতের আঙুলের অস্থিরতা নেই। গলার চেন যেন মারাত্মক উপস্থিতিকে আরো ঘনীভূত করছে। ফারদিনা এবার সায়েমের দিকে দেখল। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। শিকারি পোশাক ছিল পরনে, বদলে এখন ফতুয়া আর পাজামা পরেছে। শালটা পেঁচিয়ে রেখেছে এমনভাবে যেন উড়ে গেলে সর্বনাশ। তাদের অভিব্যক্তি ফারদিনাকে শীতল করে দিল। দাসীরা তার পা ধুয়ে শুকনো কাপড় দিয়ে পা মুছে চলে যায়। ফারদিনা মনে মনে প্রার্থনা করছে তার ভাইরা যেন এই বিষয়ে আর প্রশ্ন না করে। সে এখন কি করবে বুঝতে পারছে না। শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, বলল, আমি আব্বার ঘরে যাচ্ছি। রায়ান বলল, পায়ে কাদা কিভাবে আসলো বলে যা। ফারদিনা ভীষণ গোয়ার তুমির সাথে বলল, জানি না। ফারদিনা মিথ্যে বলছে, সে নিজেও জানে। এরূপ বললে তার ভাইরা কখনোই বিশ্বাস করবে না। কণ্ঠ তার কাঁপা কাঁপা। রায়ান পায়চারি করতে করতে বলল, তালুকদার বাড়ির প্রাচীরের মাঝখানে কোনো কাদা নেই, পাথর ব্যতীত। সমস্ত ভূমি স্থল পাথরের তৈরি। তাহলে তুই নিশ্চয়ই বাড়ির বাইরে গিয়েছিলিস। রায়ান যেন নিশ্চিত ভঙ্গিতে বলল। জেবুন নেছা রায়ানের রেশ টেনে পান মুখে দিয়ে বলল, আমি আগেই বলছিলাম ওকে বিয়ে দিয়ে দে, বড় হয়েছে এখন। তোদের আড়ালে কি নাকি করে বেড়ায় কে জানে। শুনেছি আজকাল নাকি ও ঘরে থাকে না। দেখিস অবৈধভাবে যেন। হিন্দিয়ে বাকি কথাটা হাওয়ায় উড়িয়ে দিল। সায়েমের দৃষ্টি রাগের আগুনের মতো জ্বলে উঠল। আরিফ জেবুন নেছার দিকে এগিয়ে বলল, ফুপি কি বলতে চাইছেন আপনি? বাইরে অবৈধভাবে মানে? ওসব আমি মুখেও আনতে পারবো না। লজ্জা লজ্জা, জেবুন নেছা বলল। ফারদিনা যেন একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছে। না সে বেরোতে পারছে, না কিছু বলতে পারছে। আরিফ ফারদিনার চারপাশে ঘুরে বলল, ফুপু যা বলছে তা কি সত্যি? তুই আজকাল ঘরের বাইরে বের হচ্ছিস? জবাব দে। রায়ান বলল, ওকে এইভাবে তোরা জিজ্ঞেস করছিস কেন? বোন এমনিতেই ভয় পেয়ে আছে। তুই যা, আব্বার কাছে যা। সায়েম বলল, ভাই এখনকার মেয়েদের ঘরের বাইরে কমই দেখা যায়। আমাদের বংশের মেয়ে হয়ে যদি ও রাত বেরাতে ঘরের বাইরে বের হয়, তাহলে আমাদের দুর্নাম হবে।
সংস্কার বলে একটা কথা আছে, ভুলে যেও না। রায়ান ধীর পায়ে হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, 2 হাত পেছনে রেখে গম্ভীর মুখে বলল, আমাদের বোন মোটেই সংস্কারের বাইরে যাবে না, আমাদের মানসম্মান নষ্ট করবে না, আমার বিশ্বাস আছে। জেবুন্নেছের সাথে একজন দাসী পিকদানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি পিকদানিতে পিক ফেলে বলল, আর যদি তোদের বিশ্বাস সংস্কারের বাইরে যায় তো? ভুরু কুঞ্চিত করল সে। রায়ান হালকা ঘাড় তার দিকে ঘুরিয়ে বলল, আমরা কতটা সাংঘাতিক আপনি নিশ্চয়ই সেটি জানেন, আশা করি বাকিটুকু বলতে হবে না। আরিফ ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে ফারদিনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর সাথে কি কারো প্রেম টেম হয়ে যায়নি তো? প্রশ্নটা ফারদিনার বুক চিরে যেন বেরিয়ে গেল। চোখের মনি প্রসারিত করে কাপা কাপা ঠোঁটে তাকিয়ে রইল। শুধু প্রেম নয়, তাদের ভালোবাসা গভীর থেকে গভীরে চলে গিয়েছে। ফারদিনা নিরুত্তর। রায়ান ফারদিনার কাছে এসে বলল, ভয় পেয়েছিস? ফারদিনা রায়ানের দিকে চোখ তুলে তাকায়। ফারদিনার অভিব্যক্তি দেখে ওরা 3 ভাই একসাথে হেসে উঠল। সায়েম বলল, ভাই ওকে আর ভয় দেখিও না, ও ভীষণ ভয় পেয়েছে। আরিফ ফারদিনার দিকে তাকিয়ে বলল, আমরা তো তোকে এমনি জিজ্ঞেস করছিলাম, আমাদের বোন কখনোই সংস্কারের বাইরে যেতে পারে না। আর রইল পায়ে কাদা, তুই নিশ্চয়ই ঝিলমিলের সাথে চাঁদনির আলো উপভোগ করতে বের হয়েছিলিস, তাই না? ফারদিনা মসৃণ চোখে মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক নাড়ালো। এটা বলতে এত সময় লাগলো কেন? আগে বলতে পারতিস, বলল আরিফ। রায়ান ওকে বলল, ওকে জবাব দেওয়ার সুযোগ কোথায় দিলাম? যা তুই আব্বার ঘরে যা, দেখা করে আয়। ফারদিনা এক নজরে 3 ভাইয়ের দিকে তাকালো। তাদের দৃষ্টি স্বাভাবিক। দ্বিতীয়বার জেবুন্নেছার দিকে তাকালো। তার সম্মুখে ফারদিনা অগ্রসর হয়ে মুখ ভেঙচি দিয়ে ঘর থেকে চলে যায়। জেবুন্নেছা শক্ত চোয়ালে পান চিবোতে চিবোতে মনে মনে বলল, তোর তেজ আমি দেখে ছাড়বো। ফুপু বলে সম্মান দিচ্ছিস না, এর ফল ভোগ করতে হবে। সায়েম বেশ সূক্ষ্ম চোখে বলল, ভাই ফারদিনার আচরণ আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। জমিদার বংশের মেয়ে হয়ে যদি ভুল ত্রুটি করে ফেলে তাহলে? সায়েম খুব চিন্তিত ভঙ্গিতে বলল। রায়ান পায়চারি করতে করতে জবাব দিল, ফারদিনার জন্য নজরদারি বাড়া, তবে গোপনে, ও যেন টের না পায়। খাস লোক লাগিয়ে দে। ভাই তুমি যা বলবা। আমি এক্ষুনি খাস লোকের সাথে কথা বলছি, যে ওর উপরে নজর রাখবে। জেবুন্নেছা বলল, তার চেয়ে আমি বলি কি বিয়ে দিয়ে দে। আমাদের বাড়ি যে কিরগিজ শহর থেকে একটা ছেলে এসেছে, ওর সাথে আমাদের ফারদিনা ভিনদেশি হয়ে যাবে। ভালোই হবে, কি বলিস? রায়ান বিরক্তিতে জবাব দিল, আহ ফুপু, একটু হলেই ওর বিয়ে করবেন না। আমরা খোঁজ নিয়ে দেখছি আপনার ধারণা সঠিক কিনা, তবে আমার বিশ্বাস ও কোনো ভুল করতে পারে না। জেবুন্নেছা ফিসফিস করে বলল, বিশ্বাস 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 করে এককালে সব হারাস না। চোখ কান খোলা রাখিস। আমি ভালো বললেও তোদের সেটা খারাপ মনে হয়। একদিন আমার কথাই সত্য হবে, মিলিয়ে নিস। বলে আর একটা পান মুখে ঢুকালো। আরিফ সাংঘাতিক চোখে চেয়ে বলল, আপনি জানেন না আমাদের রীতিনীতি সম্পর্কে? যদি সেরকম কিছু হয়ে থাকে তবে? রায়ান বলল, আগে ভুলভাল ভাবিস না, নজরদারির জন্য খাস লোক লাগিয়ে দে। রশিদ তালুকদার খাটে আতশোয়া হয়ে শুয়ে আছেন। পাশের টেবিলে আতরের শিশি আর বাতাসে রেশমের গন্ধ। রশিদের হাতে একটা বই, সেলফ হেল্প। বইটির লেখক স্যামুয়েল স্মাইলস। 1859 সালে প্রকাশিত হয় ইংরেজি বইটি, তবে অনুবাদ আছে বইটির। এটি সেই সময় ব্রিটিশ ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। বইটির মূল থিম আত্ম উন্নতি, অধ্যবসায়, পরিশ্রম, সততা। বই একটি উক্তি আছে। রশিদ পড়তে পড়তে ঠিক উক্তিটির কাছে এসে থেমে যায়। হ্যাভেন হেল্প দোজ হু হেল্প দেমসেলভ। এটাই যেন এই বইয়ের মূল বাণী, যার অর্থ ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজের সাহায্য নিজেই করে। রশিদ বইটি বন্ধ করে হেসে উঠল। তার পায়ের কাছে কুদ্দুস বসে পা টিপছিল। রশিদের হাসি দেখে বলল, হাসছেন যে? আমি যে বইটা পড়েছিলাম তাতে লেখকের একটি উক্তি আছে, শুনবি? শুনবো। হ্যাভেন হেল্পস দোজ হু হেল্প দেমসেলভ। এর মানে কি? কুদ্দুস বুঝতে পারল না, কিন্তু পা থেকে হাত সরায়নি। এর মানে হলো আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য নিজেই করে। যেমন? কুদ্দুস যেন গভীরে যেতে চাইল।
রশিদ পা ভাঁজ করে বসলো। কুদ্দুস দাঁড়িয়ে পড়ল। রশিদ বলল, আমাদের চেষ্টা ও কর্মের উপরে আল্লাহ তাআলা ভবিষ্যৎ নির্ধারণ করেন। মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। লেখক নিশ্চয়ই খ্রিস্টান, তার ওপর ধর্মকর্ম নিয়ে তার বেশ ধারণা। শোন। রশিদ একটু বলে পিক ফেলল। বাকিটুকু বলল, মানুষের ভাগ্য পরিশ্রম ও অধ্যবসায় গঠিত হয়, অন্যের দয়ায় নয়। আত্মশক্তি সাফল্যের মূল। সাধারণ মানুষের সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাসে বড় হতে পারে। চেষ্টা করলে সফলতা আসবেই। জানিস কালু, আমার দাদা এককালে অনেক কষ্ট করেছে, এরপর ধীরে ধীরে তিনি সফল হন। চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি, বুঝেছিস? বুঝেছি, কিন্তু আমি যে এত চেষ্টা করি, আমি তো সফলতার দেখা পাইনি। তুই কি চেষ্টা করছিস? এই যে দিনরাত আপনার সেবা করি, আপনার কথা শুনি, কই আমি তো সফল হচ্ছি না। এত এত কাজের লোক থাকতেও আমি তোকে আমার সাথে রাখি। আমি তোকে বিশ্বাস করি, নিজের দুঃখ কষ্টগুলো তোর কাছে বলি। এটা তোর সফলতা না? কুদ্দুস মাথা চুলকিয়ে বলল, হালকা পাতলা সফলতা। হালকা পাতলা মানে? তুই কি এর চেয়েও বেশি কিছু চাস? চাই। রশিদ চোখ আধখোলা করে বলল, কি চাই? আমি এখনো বিয়ে করি নাই। বিয়ে করতে হবে না। বিয়ে মানেই হলো নিজের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া। দেখছিস না, আমার 4 ছেলে এখনো বিয়ে করেনি। এটা অন্যায়। আপনি বিয়ে করে 4-5টা সন্তান বানিয়েছেন, অন্য কারোরও তো ইচ্ছে করে। রশিদ এবার বেশ রেগে গেল। পিকদানিতে পিক থুথু করে ফেলে বলল, হতচ্ছাড়া, আমি তোকে আজ বাড়ি থেকে বের করে দেব। আজকাল যতই তোর সাথে ভালো ব্যবহার করছি, তুই সেই সবের অসৎ ব্যবহার করছিস, আমাকে ধাপে ধাপে কথা শোনাচ্ছিস। যা, চোখের সামনে থেকে বের হ। পরে কিন্তু আপনি আমায় খুঁজবেন, বলে দিলাম। তোর মতো একটা গেলে 10টা আসবে, মানে আমার সেবা করার লোক। যা, দূর হ। কুদ্দুস মাথা নিচু করে চলে যেতে যেতে বারবার রশিদ তালুকদারের দিকে দেখল। রশিদ রাগে লাল হয়ে মাটিতে বারবার ছড়ি ঠুকল। তার রাগ নিয়ন্ত্রণে আসতে না আসতেই ফারদিনা উপস্থিত হয়। রশিদকে রেগে থাকতে দেখে বলল, আব্বা রেগে আছেন? কি হয়েছে? ওই বেটা কুদ্দুস আমাকে কথা শুনিয়েছে। 4 আনা কাজের লোক হয়ে আমায় কথা শোনায়। এটা অন্যায় না? অবশ্যই অন্যায়। ফারদিনা বলেই বিছানায় বসে বলল, আব্বা এত রাগবেন না। হাকিম বলেছে বেশি রাগলে আপনার রক্তের চাপ বেড়ে যাবে। এই বয়সে এতটা উত্তেজিত হওয়া ভালো না। রশিদের রাগের মাত্রা আগের থেকে আরো বেড়ে গেল। তার বয়স তুলে কথা বলেছি। বয়স যাই হোক, সে নিজেকে এখনো 30 বছরের যুবক মনে করে। মোটা তাজা শরীর, দাড়ি, মাথার চুল এখন পর্যন্ত কুচকুচে কালো। বয়স দুটো সংখ্যা মাত্র বলে মনে করে রশিদ। বিছানা থেকে নেমে ছড়ি ঠুকে বলল, শোন বেয়াদব মেয়ে, আমার বয়স এখনো 50 ছয়নি, আর তুই আমাকে বুড়ো বলছিস? আব্বা, আমি আপনাকে একেবারে বুড়ো বলিনি। আপনি আপনি বুড়ো কে বলেছে? আপনাকে আমার ভাইদের থেকেও জোয়ান দেখাই। ফারদিনা রশিদের আড়ালে হাসল। রশিদের বয়স 50 ছাড়িয়েছে সেই কবেই। রশিদ বলল, আজ রাগ দেখাতে চাচ্ছি না। তোকে আমি একটা কথা জিজ্ঞেস করবো বলে ডেকেছিলাম, কিন্তু তুই আমার মন ঘুরিয়ে দিলি। আব্বা, এখন আবার মন আমার দিকে ঘুরিয়ে আনুন। বলুন, কি জিজ্ঞেস করবেন? রশিদ ধীরে হেঁটে রশ্মি গদি মোড়ানো ইজি চেয়ারে বসলো। মুখের রং পুরোপুরি পাল্টে নির্বাক রূপ ধারণ করলো। বলল, আমি জানতে পেরেছি তুই আজকাল রাতেও ঘর থেকে বের হচ্ছিস। আপনার কাছে প্রমাণ আছে, না শুধু শুনেছেন? আমার কাছে প্রমাণ নেই, শুনেছি। আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তি শুধু মুখের কথা বিশ্বাস করলো? ফারদিনা খাট থেকে নেমে দাঁড়ায়। আমি বিশ্বাস করিনি বলেই তোকে জিজ্ঞেস করছি। রশিদ কিছুক্ষণের জন্য থেমে গেল, আবার বলল, জানিস ফারদিনা, আমার বাবা ব্রিটিশ প্রশাসনদের সাথে ভালো সম্পর্ক ছিল। আমারও বেশ নাম ডাক ছিল আলিমনগর শহরেও। আমি শহরে গেলে বেশ লোকজনের ভিড় করে, সম্মান করে সবাই আমাকে। সম্মান অর্জন করা কঠিন বিষয় কিনা? জি কঠিন, ফারদিনা ভাবলেশীনভাবে বলল। এই সম্মান ধুলোয় মিশে গেলে কষ্ট পাবো কিনা? ফারদিনা আবার রেগে গেল, প্রচণ্ড রাগ উঠছে। আজ সকলের মুখে একই প্রশ্ন, কিন্তু কেউ পরিষ্কার করে কিছুই বলছে না। ফারদিনা বিভ্রান্ততে পড়ে গেল। তারপরেও রাগ নরম করে নম্র গলায় বলল, জি কষ্ট পাবেন।
আশা করি তুই বুঝেছিস আমি কি বলতে চাইছি। এরপর থেকে এমনভাবে চলাফেরা করা যাবে না যাতে করে কেউ তোর নামে আমার কাছে নালিশ করতে পারে, মনে থাকবে? জি মনে থাকবে। এখন আমি যাই? যা, তবে নিজেকে নিয়ন্ত্রণ কর। ফারদিন আর রশিদের ঘর থেকে বেরিয়ে যায়। রশিদের ঘরের পর অন্দরমহল, অন্দরমহল পেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে যাচ্ছে। যতই পা বাড়াচ্ছে ক্রমাগত পায়ের শক্তি যেন ফুরিয়ে যাচ্ছে। চাঁদের আলো নিভে যাচ্ছে, সে মশালের আলো ধরে হাঁটছে। সুফিয়ানের কথা তার ভীষণ মনে পড়ছে। আজকে তার 3 ভাইও আব্বার কথায় মনে হয়েছে সুফিয়ানের সাথে তার সম্পর্ক কেউ মানবে না। সে নিশ্চিত সুফিয়ানের কথা সে আর কাউকে জানাবে না, তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে বলে নিশ্চিত করলো। পথে ঝিলমিলের সাথে দেখা হলো। ঝিলমিল ছুটে কোথাও যাচ্ছিল। চোখে মুখে ওর উদ্ভ্রান্ততা। আজ হাতে কোনো খাবার নেই। ফারদিনা জিজ্ঞেস করলো, ছুটে যাচ্ছিস কোথায়? ঝিলমিল আস্তে করে বলল, আমি জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? তোর ভাইরা তোর উপর নজরদারি রাখার লাইগা খাস লোক জোগাড় করছে। তোর উপর সবসময় নজর রাখবো। ফারদিনা মুখে হাত চেপে ধরে থ হয়ে গেল। বলল, কি বলছিস? ফারদিনা আশ্চর্য হলো। ঠিকই কইছি, এখন থেকে সাবধানে চলবি। সাবধানে চোখের নজর কিভাবে রাখে? প্রশ্নটা ছুড়ে দিল সোলেমান সুফিয়ানের দিকে। সাত সকালে সোলেমান সুফিয়ানের বাড়িতে হাজির হয়। সুফিয়ান রাঙাকে ঘাস খাওয়াচ্ছে। রাঙা হেরসা তুলল। খাবার পেয়ে খুব খুশি। তার থেকেও বেশি খুশি যখন সুফিয়ান ওর শরীরে আদরের হাত স্পর্শ করে। সাবধানে মানে সতর্কতার সাথে চোখ কান খোলা রাখবে। সোলেমান সুফিয়ানের মাথা থেকে পা পর্যন্ত দেখল। সুফিয়ানের মাথায় গামছা বাঁধা, পরনে সেন্টো গেঞ্জি, সাথে লুঙ্গি হাঁটুর উপরে এনে ভাঁজ করে রেখেছে। সোলেমান জিজ্ঞেস করলো, আপনি কি শরীর চর্চা করেন? সুফিয়ান ঘাস রাঙার দিকে এগিয়ে দিতে দিতে জবাব দিল, শরীর সৌন্দর্য আল্লাহর দান, চর্চা করতে হয় না। আপনাকে দেখে মনে হয় কুস্তি করেন। মনে হয় অনেক কিছুই। মনে হলে তো আর নিশ্চিত বলে ধরে নিতে হয় না, এটা পাপ। আজ অনেক শীত, চারিদিকে কুয়াশার ঘেরা। আপনি তার মধ্যে গরম পোশাক পরেন নাই, ঠান্ডা লাগছে না? শরীরের রক্ত আর মস্তিষ্ক গরম থাকলে ঠান্ডা ভর করতে পারে না। ঠান্ডাও মানুষের উপর ভর করে? অবশ্যই করে। মানুষের উপর সবকিছু ভর করতে পারে যদি সে সেই ভর বহন করার সুযোগ দেয়। মাঝে মধ্যে আপনার কথার অর্থ আমি বুঝি না। সবকিছুর অর্থ বুঝলে পরে বিপদ বাড়ে। কখনো কখনো নিজেকে কিছু শব্দের অর্থ থেকে দূরে রাখতে হয়। রাখতে হয়? সুফিয়ান ছোট্ট করে জবাব দিল। সুফিয়ান রাঙাকে খাবার দিয়ে দিঘির পাড়ের দিকে গেল। গোসল করবে। সুফিয়ান সবসময় সকালে গোসল করে। সকালে গোসল করা শরীরের জন্য উপকারী বলেছেন নিজাম হায়দার। সোলেমান পেছন পেছন গেল। সুফিয়ান ঘাটে লুঙ্গি আর গামছা রেখে সিঁড়ি বেয়ে জলের দিকে নামলো। সোলেমান আশপাশটা তাকিয়ে দেখছে। সুফিয়ান জলে ডুব দিল। সোলেমান সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে কোমরের ভাঁজ থেকে একটা ছোট্ট ছুরি বের করলো। ছুরিটা নিয়ে জলের দিকে নামতেই মনে হলো দূর থেকে কেউ ওকে দেখছে। সোলেমান সুফিয়ানের আড়ালে ছুরিটা পুনরায় কোমরে গুজে রেখে দেয়। ঘাড় ঘুরিয়ে সুফিয়ানের বাড়ির দিকে তাকালো। এক লোক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে রাঙার কাছে। সুফিয়ান জল থেকে উঠে এলো। শরীর মুছতে মুছতে বলল, কি দেখছিস? ওই দেখেন, কেউ রাঙার কাছে দাঁড়িয়ে আছে। সুফিয়ান সরু চোখে সেদিকে খেয়াল করলো। লোকটা রাঙার দিকে নয়, বরং গাছের লতা পাতার ফাঁক দিয়ে সুফিয়ানকেই দেখছে। সুফিয়ান কাঁধে গামছা রেখে বাড়ির দিকে হাঁটলো। চাদর মুড়ি দেওয়া লোকটা শক্ত হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেন সে যন্ত্রের তৈরি। সুফিয়ান লোকটার সামনে উপস্থিত হলো। চাদর মুড়ি দেওয়া লোকটি আর কেউ নেই, গতকাল রাতে রক্তশোষী বাঘের দেখভাল করার সেই একচোখা ব্যক্তি। লোকটিকে এখানে দেখে সুফিয়ান খানিকটা অবাক হলো। লোকটির হাবভাব সাধারণ মানুষের মতো নয়। সোলেমান লোকটাকে দেখে কপালে ভাঁজ করলো। সুফিয়ান তাকে জিজ্ঞেস করলো, কে আপনি? এখানে কি চাই? লোকটা সুফিয়ানের প্রশ্ন নয়, বরংবার শরীরের দিকে তাকিয়ে আছে। কখনো বুকে, কখনো হাত, কখনো উড়োর দিকে দেখছে। সুফিয়ান দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, চুপ করে আছেন যে, কি চাই? এখানে কি জন্য এসেছেন?
এক চোখা গলা পরিষ্কার করে বলল, তারেককে খুঁজতেছি। ওই আমার খেতে 2 দিন কাম করছে, অহন ওরে খুঁজে পাইতেছি না। ওর বাড়িটা কই তুমি জানো? সুফিয়ান বিস্ময়ে তাকিয়ে রইল। তারেক নামে আশেপাশে কেউ আছে বলে মনে হয় না তার। সোলেমানের দিকে তাকালো। সোলেমান ইশারায় বোঝালো ও তারেক নামের কাউকে চেনে না। সুফিয়ান বলল, এই নামে আমি কাউকে চিনি না, আপনি খুঁজে দেখুন। এক চোখা সুফিয়ানের ঘরের দিকে দেখলো, কাউকে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই সুফিয়ান একা থাকে বলে ভেবে বলল, তুমি একলা থাকো? কেন? ভাই বোন নাই? সুফিয়ান জানে এই প্রশ্ন তাকে কেন করা হয়েছে। সে নীরব থেকে কয়েক সেকেন্ড পরে জবাব দিল, না, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ওনারা কই? বেঁচে নেই। এক চোখা স্থান ত্যাগ করার জন্য মন স্থির করলো। চাদরের আড়াল থেকে রাঙার দিকে একবার দেখলো, এরপর ধীরে ধীরে বাড়ির চৌকাঠ পেরিয়ে যেতে সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। নির্বাক স্বরে বলে উঠল, তোমার রাঙা ভীষণ সুন্দর, মানুষের মতোই সুঠাম দেহের অধিকারী, ওরে যত্ন কইরা খাওয়াইও।